সকল অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত, বললেন ইসি সচিব। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে, মন্তব্য বিএনপির। সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ, 3 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা হবে ট্রাইব্যুনালে। এবং এবারের ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন। ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে সরকার। সড়কে পশুর হাট বসানোর বিরুদ্ধে কড়া বার্তা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে স্থগিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন। এ বিষয়ে প্রজ্ঞাপন হাতে পেয়ে কমিশনারদের বিশেষ বৈঠকে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন এমআর আসাদ। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। কয়েক ঘন্টার টানা বৈঠকের পর এভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিব আখতার আহমেদ। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিবেচনায় এনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে সোমবার দুপুরে গণ অধিকার পরিষদ নির্বাচন ভবনে এসে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানায়। আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জোটবদ্ধ বাকি দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। এছাড়া দ্য কার্টার সেন্টারের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে দলটি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে র্যাব পুনর্গঠনে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিচার বহির্ভূত খুন গুমের সঙ্গে নাম জড়ানো র্যাবকে পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনে একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এ সময় পুলিশের হাত থেকে মারণাস্ত্র প্রত্যাহারের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব আগে জানাই দিতে পারেন। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। একই সঙ্গে দলটির অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। ইনভেস্টিগেশন করে দেখবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
সব রাজনৈতিক দলের সম্মতি নিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে জানিয়ে এই নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কয়েকটি বাংলাদেশি টিভি চ্যানেলকে ইউটিউবে ব্লক করায় মোদী সরকারের সমালোচনাও করেন প্রেস সচিব। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা নিয়ে। এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে যে ডিসিশনটা এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। নির্বাচন নিয়ে কিছু পক্ষ নানা অপতথ্য ছড়ালেও প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও আবারও জানান তিনি। পুরো বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়ার কোনো অপপ্রয়াস নাই। আমরা আবারও বলছি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। শফিকুল আলম বলেন ইউটিউবে বাংলাদেশি কিছু টিভি চ্যানেল বন্ধ করার মাধ্যমে ভারত সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ার কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। পরে ডিআরইউ সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটিকে নিয়ে সংগঠনের ক্যান্টিন গেস্ট রুম উদ্বোধন করেন প্রেস সচিব। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিএমপি নিষিদ্ধ ঘোষিত এলাকায় বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর আবেগ নয়, সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসনে বিএনপির সংশ্লিষ্টতা খোঁজে তারা দেশ ও জনগণের শত্রু। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে কিনা এমন প্রশ্ন তুলেন এই বিএনপি নেতা। আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য। কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্স দিবসের এক আলোচনায় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বলেন, এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্য খাতে ঘাপটি মেরে বসে আছে। তাদের ইউনিফর্ম কেড়ে নিয়ে অসম্মানিত করেছে। আমি তাদেরকে ইউনিফর্মের মর্যাদা ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্টের সেই সরকারের যে ভোট ছিল তারা কিন্তু এখনো এই নার্সদের ডিজি হেলথ বলেন কিংবা মন্ত্রণালয় বা কিংবা অধিদপ্তরে বলেন, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো। কোনো আবেগী সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এতে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে।
শুরু কোটা সংস্কার নিয়ে, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে গেল বছরের জুলাই রাস্তায় নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্লজ্জের মতো নিষ্ঠুরভাবে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আন্দোলন চলে 1 মাসেরও বেশি সময়, আর প্রায় 3 সপ্তাহের বর্বরতায় প্রাণ হারান প্রায় 1400 মানুষ। এমন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। 6 মাস 28 দিন পর হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণমাধ্যমে এর সারাংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে: প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। গণহত্যার কোনো চার্জ নেই, কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও, ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন। বিচার দ্রুত শেষ করতে কোনো রকম চাপ না দেওয়ার অনুরোধ জানিয়ে তাজুল ইসলাম বলেন, বৈচারিক কাজ নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে চেষ্টাই করছে প্রসিকিউশন। বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। এদিকে রাজধানীর উত্তরায় মুগ্ধ হত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তনের মানসিকতা নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার নিজ কার্যালয়ে 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সদিচ্ছা থাকলে যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগিয়েই দেশের স্বাস্থ্য সেবার 25% উন্নতি হয়ে যাবে। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন এবং স্বাস্থ্য খাতে নতুনভাবে পথ চলা শুরু হলো বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরও বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদের এলডি হলে সাম্যবাদী দল এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। আর সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী বললেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই, আর গণতান্ত্রিক বাম ঐক্য সংস্কারের পক্ষে আছে জানিয়ে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত বলে মত দিলেন দলের সমন্বয়ক আবুল কালাম আজাদ। বাংলাদেশের টাকা বহু লুট হয়েছে, সে টাকাগুলো ফিরত এনে যারা পুণ্যত্ব বরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন শহীদ, তাদের পরিবারকে লালন পালন করো। সেই শহীদের আহত এবং নিহতদের রক্তে আমরা যে সংস্কার চূড়ান্ত করব সেটা তাদেরই রক্তে লেখা, কিন্তু সেখানে আমরা একটু হতাশা প্রকাশ করছি। ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরো বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে
পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। সবার জন্য ঈদ যাত্রা নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর সড়কে কুরবানির পশুর হাট বসানো যাবে না বলে সাফ জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদের আগে পরে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। চাঁদাবাজি বন্ধ করা, সবকিছু বিষয় নিয়ে ঈদযাত্রায় আগের সব অনিয়ম বন্ধ করা গেছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ধরনের অনিয়মগুলো বিগত সময়ে ছিল বা হতো, আমরা চেষ্টা করেছি গত ঈদে সেটা যথাসাধ্যভাবে কমিয়ে আনার এবং নিয়ন্ত্রণে আনার। গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল, তারপরেও সেগুলো এবার আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, সীমানা নির্ধারণ করে তা মনিটরিং করা হবে। সড়কে যাতে কোরবানির পশু না আসে, এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এ সময় ঈদের আগে ও পরের 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়। গত রমজানের ঈদের মতো কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ঈদে 5 জোড়া যাত্রীবাহী স্পেশাল ট্রেন ও পশু পরিবহনের জন্য 3টি ট্রেন চলবে বলেও জানান ফাউজুল কবির খান। 44টা কোচ অতিরিক্ত যুক্ত হবে, 5 জোড়া স্পেশাল ট্রেন চলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন জেলায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে গরমের দাপট কিছুটা কমলেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এখনও বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর বলছে, টানা 5 দিন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। উষা ফেরদৌসের প্রতিবেদন। তাপপ্রবাহে যখন রাজধানী সহ গোটা দেশে হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই বিভিন্ন এলাকায় ঝরে অঝোর বৃষ্টি। স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। মনে করেন একটু ঠান্ডা আছে, আমাদের কাজ করতে অনেক সুবিধা হইতেছে। ঢাকার ওইদিকে বৃষ্টি হয়েছে রাত্রে, কালকে এখানে তো 10 মিনিট বৃষ্টি হয়েছে। তুরাগ নদীর শান্ত জলের বুক ছিঁড়ে নৌকা পারাপার, আর ওপরে দিগন্ত বিস্তৃত আকাশ জুড়ে মুক্ত বিহঙ্গের বিচরণ, শীতল প্রকৃতির এক অন্য রূপ। আবহাওয়া মোটামুটি আজকে বহুত ঠান্ডা, বৃষ্টির কারণে বাতাসের কারণে ঝড় হয়েছে, যেখানেই হোক ঝড় হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা সহ বিভিন্ন জেলায় টানা কয়েকদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ওয়ার্নিং এ অ্যালার্ট দিয়েছি, তার সাথে বজ্রপাতের সতর্কতা অ্যালার্ট দিয়েছি, কারণ গতকালকে অনেক জায়গায় কালবৈশাখী ধরা হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে প্রচণ্ড কালবৈশাখী ধরা হয়েছে এবং বর্তমানেও রয়েছে অনেক জায়গাতে, এবং এটা হয়তো আগামীকাল অনেক জায়গায় থাকবে। খুলনা বিভাগে দিনের তাপমাত্রা তেমন হেরফের না হলেও দেশের অন্যান্য অঞ্চলে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। শুধু তাপমাত্রা ওইভাবে কমেনি খুলনা ডিভিশন আর বরিশাল ডিভিশন, আর ওইদিকে চট্টগ্রাম, কক্সবাজার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনে জড়িত অভিযোগে গোলাম রাব্বানী নামে এক কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 3000 টাকা চুরি করার সময় দেখে ফেলায় 2 খালাকে নৃশংসভাবে হত্যা করে সে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। রেজা খানের রিপোর্ট।
পুরনো একটি সাইকেল কিনতে মা বাবার কাছে ৩,০০০ টাকা চেয়ে ব্যর্থ নবম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বানী খান তাজ গত ৯ মে শুক্রবার শনিরাখড়া থেকে শেওড়াপাড়ায় খালার বাসায় আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানান, খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায় রাব্বানী। মাকে এ ঘটনা বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে বড় খালাকে উপর্যুপরি আঘাত করে রাব্বানী। বড় বোনের চিৎকারে ছুটে আসা ছোট খালাকেও ছুরিকাঘাত ও শিল দিয়ে আঘাত করে হত্যা করে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে। মূলত সে বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে। খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে। এরপর ঠান্ডা মাথায় খালার বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বানী। পরদিন ১০ মে সোজা খালাকে দাফন করার জন্য নানা বাড়ি ঝালকাঠি যায়। এর মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ১১ মে রবিবার ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আমরা রক্তমাখা তার প্যান্ট, শার্ট এবং জুতা এটা উদ্ধার করি। আর ঘটনাস্থল থেকে আলামত হিসেবে চাকু, পোতা এগুলো সহ আরো বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত বলেও জানান নাসিরুল ইসলাম। এলাকায় তাকে কিছুটা তার বন্ধু বান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বটি নিয়ে বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ২ সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। খালটি পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ ব্যাপারে এলাকাবাসীর সহায়তা কামনা করেন উপদেষ্টা। অর্থ সাশ্রয়ে সুভাড্ডা খাল খননের কাজ সেনাবাহিনী করবে বলেও জানান রিজওয়ানা। খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতিবিলম্বে এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। আগামীতে দেশের উন্নয়ন এবং পরিবর্তনে নারীরা চালকের আসনে থাকবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবের নারী সংগঠন চেষ্টার উদ্যোগে মুক্তিযুদ্ধে অবদান রাখায় ৫ বীর কন্যাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সমাজকে এগিয়ে নিতে সব রকমের শুভ কাজকে স্বীকৃতি দিতে হবে বলেও জানান এই বিশিষ্টজন। এ পর্যন্ত চেষ্টার উদ্যোগে ১৩৫ জন বীর কন্যাকে সম্মাননা জানানো হয়েছে। বীর কন্যা যারা আজকে এখানে এসছেন তাদের কষ্ট তো কোনোদিনও ভোলার মতো নয়, কিন্তু আমাদের যতটুকু পারা, আমাদের যতটুকু করণীয় যে অ্যাটলিস্ট তারা যেন ওই অনুভবটা করতে পারে যে সমাজ তাদের ভুলে যায়নি, তাদের পাশে দাঁড়াবার মানুষ আছে এবং আশা করি থাকবে। অ্যাকচুয়ালি দেশের বাইরের খবর। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাকিস্তানি নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে ভারত কখনোই সহ্য করবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে পরস্পরের উপর থেকে পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড, পাকিস্তানি নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে ভারত বরদাস্ত করবে না। অপারেশন সিঁদুর নিয়ে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকে থাকতে হলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ভারতীয় সেনাবাহিনী সব সময় প্রস্তুত আছে উল্লেখ করে মোদি বলেন, সীমান্তে কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড টের পেলে প্রয়োজনে আবারও জবাব দেয়া হবে। এর আগে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে 3 বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এদিকে মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় 17 শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 20 জন। সোমবার সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হতাহতের ঘটনা ঘটে। মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়া 4 সেনাসহ 13 জন নিহত হয়েছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চল জাভায় এই ঘটনা ঘটে। সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে স্বেচ্ছায় নিজেদের আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তুরস্কের সঙ্গে 4 দশক ধরে চলা সহিংসতার অবসান ঘটাতে আঙ্কারার সঙ্গে নতুন শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি কংগ্রেস আয়োজনের পর সোমবার বিলুপ্তির ঘোষণা দেয় সংগঠনটি। পরস্পরের উপর থেকে পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। জেনেভায় দুদেশের শীর্ষ কর্মকর্তার বৈঠকের পর সোমবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বিসিবি। এ মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাজ করবেন 2027 সালের নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার শন টেইট গেল বিপিএলে চিটাগাং কিংসের হেড কোচের দায়িত্ব পালন করেন। 2007 সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা শন টেইটকে গেল বিপিএলের সময় বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়ে রাখে বিসিবি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। সোমবার নিজ ইনস্টাগ্রামে পোস্টে এ ঘোষণা দেন তিনি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। 14 বছরের পথ চলায় ভারতের হয়ে 123 টেস্টে করেছেন 9,230 রান। দীর্ঘ পথ যাত্রায় 31টি অর্ধশতক, 30টি শতক এবং 7টি ডাবল শতক হাঁকিয়েছেন কোহলি। তার সর্বোচ্চ ইনিংস 254। টেস্ট ক্যারিয়ারে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। 68 টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন 40টি ম্যাচে। ফুটবল। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হলেন কার্লো অ্যানচেলত্তি। 65 বছর বয়সী এই ইতালিয়ানকে গুরু দায়িত্বটি দেওয়ার কথা সোমবার নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচকে নিয়োগ দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 26 মে শুরু হবে কোচ হিসেবে তার আনুষ্ঠানিক পথ চলা। 6 জুন অ্যানচেলত্তির অধীনে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। দর্শক, জানাবো রাজধানী জুড়ে বিচিত্র ফুলের রং ছড়ানোর গল্প। গ্রীষ্মকাল নগর জীবনে শুধু গরম নিয়ে আসেনি, ঝাঁপি ভরে এনেছে নানা রূপের বর্ণের ফুলও। ঘরের বাইরে গেলেই কৃষ্ণচূড়া, সোনালু কিংবা জারুলের সৌন্দর্য পথ আগলে থাকে। ধুলো মলিন আর বৃক্ষ স্বল্পতায় ইট পাথরের এই শহরে ফুলের সৌন্দর্য উপভোগ দুষ্প্রাপ্য হলেও বেশ কিছুদিন যাবৎ নগরের অধিকাংশ সড়কে ফুলের অপরূপ দৃশ্য সবার নজর কাটছে। এসইউ সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বৈশাখের শেষ প্রান্তে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে। গ্রীষ্মের নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। দেখে মনে হয় নগরের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস। গ্রীষ্মের রুক্ষতায় প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বারতা। সে বারতা আবেগ থাকে, ভালোবাসা থাকে, থাকে প্রেম। তাই তো এসব ফুল নিয়ে নাগরিক আহ্লাদটাও একটু বেশি। ফুলের প্রতি ভালোবাসা আগে থেকে, বাচ্চা যেন ফুলের প্রতি ভালোবাসা তৈরি করে, তার জন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে আসা। আশেপাশে ঘোরার মতো প্রাণবন্ত জায়গা বলতে কিছুই নাই। এখন এটা একটা সিজন যেখানে কৃষ্ণচূড়া ফুল আমরা দেখতে পারি, সূর্যাস্ত দেখতে পারি। এখানে আসলে এনজয় করার মতো একটু হলেও সময় আছে। মূলত আশাটি বাচ্চাদের জন্য, ওরা যাতে
একটু ভালো আকাশ বাতাসের ছোঁয়া পায়। কৃষ্ণচূড়ার মতোই নগরের রাজপথের দুপাশে এখন জারুল, সোনালু, কনকচূড়া, রাধাচূড়া সহ নানা রঙের ও গন্ধের ফুলের দেখা মেলে। ছুটির দিন কিংবা একটু অবসরে অনেকে ছুটে যান এসব ফুলের রূপ রঙের স্পর্শ নিতে। ফুলের অপরূপ সৌন্দর্যে জীবনের যান্ত্রিকতা ভুলিয়ে নাগরিক জীবনে এনে দেয় অপরিমেয় স্বস্তি ও অনাবিল প্রশান্তি। সবার আগে যেটা একদম সুন্দর জিনিস হাতে নিয়েই আছি কৃষ্ণচূড়া, আর জারুল ফুল আসছে, সোনালু আছে দেখেছি। তো ইট পাথরের নগরীতে এই ফুল দেখে আসলেই দারুণ লাগে। ব্যস্ত নগরীতে এখানে একটু বিকেলবেলা সময় কাটানোটা আমি মনে করি যে এটা আসলে খুবই ভালো আমাদের জন্য। ভালোবাসার আর কি প্রাণবিন্দু, কারণ হচ্ছে যে এখানে সবুজের বুকে আমরা সবসময় ঘুরতে আসি ফ্রেন্ডরা মিলে, তো এটাই আর কি বলবো, ভালোই লাগছে ফ্রেন্ডরা মিলে এসেছি। পথের ধারে দাঁড়িয়ে রক্তিম কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। আগুন রঙা ফুলের সমারোহ যেন রুক্ষ বৈশাখের বুকেও প্রেমের এক উজ্জ্বল দীপ্তি বয়ে আনছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে জ্বলসে যাওয়া প্রকৃতির মধ্যে তার প্রতিটি ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। নগরবাসী সেই সৌন্দর্য লুফে নিচ্ছে দুহাত ভরে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এরই সাথে শেষ করছে মোহনা সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সকল অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত বলেন ইসি সচিব। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে, মন্তব্য বিএনপির। সরকারকে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ, 3 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা হবে ট্রাইব্যুনালে। এবং এবারের ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন, ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে সরকার। সড়কে পশুর হাট বসানোর বিরুদ্ধে কড়া বার্তা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।